আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, যা ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান নামে পরিচিত। তো চলো অধ্যায়টি শুরু করা যাক। তো এই অধ্যায়টাতে আমরা আলোর একটা অধ্যায় জানি এটা। তো এই অধ্যায়টা ছাড়াও আলোর আরেকটা অধ্যায়ও আছে, সেটা কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, তাই না? তো জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে তফাৎটা কোথায় এটা একটু বুঝে আমরা চ্যাপ্টারটা শুরু করি। জ্যামিতিক আলোক বিজ্ঞান হচ্ছে আলোর সেই শাখা যে শাখার মধ্যে আমরা আলো কতটুকু দূরত্ব গিয়েছে, কত কোণ বেঁকে গিয়েছে, অর্থাৎ জ্যামিতিক যে হিসাব নিকাশগুলো আছে সেগুলো করতে পারি। আর ভৌত আলোক বিজ্ঞান এই অংশটাতে আসলে আমরা আলোর যে ভৌত ধর্ম, অর্থাৎ আলো যে একটা তরঙ্গ রূপে আচরণ করছে, এই তরঙ্গ ধর্মগুলো নিয়ে বলতে গেলে আমরা আলোচনা করব। তো নাম দেখেই বুঝতে পারছো এই জায়গাটাতে আমরা আলোর তরঙ্গ ধর্মাবলী নিয়ে যেহেতু বেশি আলোচনা করি, তাই এই অধ্যায়টি পড়ার পূর্বে অবশ্যই তোমাদের কিন্তু আমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে অষ্টম অধ্যায় রয়েছে আর নবম অধ্যায় রয়েছে, অর্থাৎ পর্যাবৃত্ত গতির যে অধ্যায়টা আর আমার যে তরঙ্গ অধ্যায়টা, এই অধ্যায় দুটো পড়ে আসতে হবে, কারণ এই অধ্যায় দুটো ছাড়া কিন্তু ভৌত আলোক বিজ্ঞান বুঝতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। তো আমরা বলেছি আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করব। আলো কী ধরনের তরঙ্গ? আলো আমরা সবাই জানি তাড়িৎচুম্বক তরঙ্গ, তাই না? এই নামটার মধ্যে দুইটা অংশ আছে, তড়িৎ আর চুম্বক। তার মানে আলো আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে যায়। এখানে দেখো অ্যানিমেশনটার মধ্যে এই যে ব্ল্যাক কালারের একটা অ্যারো ডান দিকে গিয়েছে, এই ব্ল্যাক কালারের অ্যারোটা যদি একটা আলো হয়, মানে আলোক রশ্মি হয়, তাহলে এইটার সাথে সংশ্লিষ্টভাবে আমরা পাবো দুইটা ক্ষেত্র। দেখো এখানে আমি একটু পজ করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। তো এখানে দেখো তোমাদের এই অংশটার মধ্যে, এই পজ করে রাখা এই অংশটার মধ্যে আমরা দুইটা পাহাড়ের মতন বাঁক দেখছি, রাইট? এইগুলো জিনিসগুলো কি, এগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব পরের স্লাইডে। তো আপাতত দেখো দুইটা আমার কি তল পাচ্ছি, একটা উলম্ব তল আর একটা অনুভূমিক তল। উলম্ব তল বরাবর আমার এখানে দেখাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই যে এই কালারে যেহেতু, আর অনুভূমিক তল বরাবর আমার দেখাচ্ছে কাকে? ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চুম্বক ক্ষেত্রকে। তার মানে কি বোঝা গেল? আলো আসলে দুই ধরনের ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র, পরস্পর লম্বভাবে সৃষ্টি হ্রাস এইভাবে আমাদের আলো তৈরি করে থাকে। অর্থাৎ আলো বেসিক্যালি কিছুই না, শুধু দুই ধরনের যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র, এই দুইটার পর্যাবৃত্তিক সৃষ্টি আর শেষের মাধ্যমে তৈরি। তো আমি কেন পর্যাবৃত্তিক কথাটা উচ্চারণ করছি এটা বুঝতে চাইলে আমরা একটু পরের স্লাইডে চলে আসি। দেখো এইখানে জাস্ট গত স্লাইডে যেই ফিগারটা ছিল সেটার একটা স্ট্যাটিক ইমেজ। এইখানে দেখো আমি তোমাদের ভাঙিয়ে যদি বলতে চাই, এইখানে আমাদের সেই এই ইয়েলো কালার দিয়ে দেওয়া আছে চুম্বক ক্ষেত্রটাকে, আর ব্লু কালার দিয়ে দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রটাকে। তো আমরা জানি তড়িৎ ক্ষেত্র ই, যেটার একক হয় নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, আর চুম্বক ক্ষেত্র এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, এটার একক হয় টেসলা, রাইট? তো এইখানে দেখো আমার ওয়াই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র, আর এক্সও না, বেসিক্যালি জেড অক্ষ মানে অনুভূমিক তল বরাবর রয়েছে আমার কি তড়িৎ ক্ষেত্রটা। তো আমরা যদি শুধু চুম্বক ক্ষেত্রটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আবার শুধু তড়িৎ ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব। দেখো এক একটা অবস্থানে, ধরো এই অবস্থানটা আমার লেজারটা ঠিক যে অবস্থানে রাখা আছে, এই অবস্থানে চুম্বক ক্ষেত্রের কি একটা মান, তাই না? এখানে ওয়াই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মান মানে বি এর মানগুলা। তার মানে এই অবস্থানে কিন্তু তুমি দেখো এইখানে একটা হাইট উঠেছে, তার মানে এখানে একটা বি এর মান পাবে, মানে সামথিং একটা টেসলা পাবে। আবার এই অবস্থানে দেখো আর একটু বেশি মান, তার মানে এক একটা অবস্থানে দেখতে পাচ্ছ বি এর এক একটা মান, তাই না? আবার এই অবস্থানে যদি তোমাকে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলা হয়, তাহলে তুমি কি করবে? এই অবস্থান বরাবর সোজা নিচে নামবে, এই পয়েন্ট বরাবর আবার বামে যাবে, তার মানে এখানে এক একটা মান। বলে রাখি এখানে হচ্ছে 0 টেসলা, ও যতই উপরে উঠবো পজিটিভ টেসলার ভ্যালু পাবে, আবার যতই নিচে নামবো নেগেটিভ টেসলার ভ্যালু পাবে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল এক একটা স্পটে আমরা চুম্বক ক্ষেত্রের এক এক রকমের মান তৈরি হতে দেখব। আবার মানগুলোর মধ্যে রিপিটেশনও দেখছি, খেয়াল করে দেখো এইখানে চুম্বক ক্ষেত্রের যেই মান এখানে সেই একই মান, এখানে চুম্বক ক্ষেত্রের যেই মান এখানে সেই একই মান, তাই না? তার মানে এটা কিন্তু অনেকটা আমরা পড়ে এসেছি পর্যাবৃত্তিক গতি অধ্যায়ে সরণ বনাম যে গ্রাফগুলো ছিল, সরণ বনাম সময়ে যে গ্রাফগুলো ছিল, সরণ বনাম দশা যে গ্রাফগুলো ছিল, সেগুলোর মতনই, তাই না? তো এক এক অবস্থানে কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের এক একটা মান পাচ্ছি।
এটা কিন্তু আমরা পজ করে রেখেছি, রাইট? অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম ছিল? অ্যাকচুয়ালি জিনিসটা ছিল অ্যানিমেশনের মতন। অ্যানিমেশনের মতন মানে কি? দেখো এখন এই জায়গাটার মধ্যে এক একটা অবস্থানে আমি যদি দেখাই যে এইখানে এক একটা অবস্থানে, ধরো এই অবস্থানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের এক একটা মান, তাই না? কিন্তু আমি যদি আবার প্লে করে দেই তাহলে এই অবস্থানটাতেই কি আর আগের মতো মান থাকবে? যেমন দেখো এই অবস্থানটাতে কিন্তু এখন মান পাল্টে গিয়েছে, রাইট? সো এই অবস্থানটাতেই একটু আগে যেই রকম তড়িৎ ক্ষেত্রের মান ছিল, যেই রকম চুম্বক ক্ষেত্রের মান ছিল, একটু পরেই কিন্তু একই অবস্থানেও তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মান কি পাল্টে গিয়েছে, রাইট? তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এক একটা সময়ে এক একটা অবস্থানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র এক একটা মান নিয়ে থাকবে। তো আমরা দেখলাম আলো যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র নিয়ে তৈরি, সেই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মান কিন্তু সময়ের সাথে সাথে যেমন পরিবর্তনশীল, তেমনি অবস্থানের সাপেক্ষে পরিবর্তনশীল। এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি পজ করে রাখা একটা ইমেজ। দ্যাট মিনস একটা সুনির্দিষ্ট সময়। তো একটা সুনির্দিষ্ট সময় তুমি এই অবস্থানে একটা বি এর মান পাচ্ছ, এই অবস্থানে আরেকটা বি এর মান পাচ্ছ, এই অবস্থানে আরেকটা বি এর মান পাচ্ছ, এক এক অবস্থানে এক একটা বি এর মান পাচ্ছ। আবার প্লে করে দিলে একটা অবস্থানে দাঁড়িয়েই কিন্তু তুমি বিভিন্ন মান বি এর পেতে, রাইট? তার মানে আমাদের বি এর যে ভ্যালুটা, আলো সঞ্চালনের পথে বি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু দুইটা জিনিসের ওপর নির্ভর করছে। এক একটা সময়ের ওপর নির্ভর করছে, আবার এক একটা অবস্থানের ওপর নির্ভর করছে। তার মানে সময় পাল্টে গেলেও একটা সুনির্দিষ্ট অবস্থানে বি এর মান ভিন্ন পাবে, আবার সময় একই রেখে অবস্থান পাল্টালেও, মানে এখন যেমন সময় একই, বিভিন্ন অবস্থানেও তুমি বি এর বিভিন্ন মান পাবে। তো একই কথা কিন্তু আবার আমাদের তড়িৎ ক্ষেত্রের বেলাতেও প্রযোজ্য। যেমন তড়িৎ ক্ষেত্রটার বেলাতেও যদি দেখো, এইখানে এই অক্ষ বরাবর মানে পজিটিভ জেড অক্ষ বরাবর আমার ই এর পজিটিভ ভ্যালু, আর নেগেটিভ জেড অক্ষ বরাবর আমার ই এর নেগেটিভ ভ্যালু। তো এই জায়গাটার মধ্যেও দেখো আমরা একটা সুনির্দিষ্ট সময়ে পজ করে রেখেছি ধরো আলোটাকে, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা ই এর যে মান পাচ্ছি, এই জায়গাটার মধ্যে কিন্তু ই এর আমরা অন্য আর একটা মান পাচ্ছি, নেগেটিভ ভ্যালু, তাই না? এক একটা অবস্থানে কিন্তু এক একটা ই এর ভ্যালু রয়েছে। তাই আমরা সাকুল্যে যদি ফিগারটাকে আঁকি, সাকুল্যে আমরা এইভাবে এঁকে থাকি। তো এইখান থেকে তোমাদের বোঝার জিনিস কী কী? বোঝার জিনিস হচ্ছে আলো আসলে দুই ধরনের ক্ষেত্র নিয়ে তৈরি। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মানগুলা সময়ের সাথে সাথেও পরিবর্তন হয়, আবার অবস্থানের সাথেও পরিবর্তন হয়। আর এই যে ক্ষেত্র দুইটা রয়েছে, এই ক্ষেত্র দুইটা পরস্পর সাথে কিভাবে রয়েছে 90 ডিগ্রি করে। দেখো এই যে একটা যদি আমার উলম্ব তলে থাকে, আরেকটা থাকবে অনুভূমিক তলে। আর আরেকটা জিনিসও বলে রাখি, এরা মিলে যেই অক্ষ বরাবর থাকবে, মানে যেমন এইখানে দেখতে পাচ্ছ এই ফিগারটার জন্য আমার চুম্বক ক্ষেত্রটা কোথায় আছে? চুম্বক ক্ষেত্রটা আমার ওয়াই অক্ষ বরাবর আছে। আর বিদ্যুৎ ক্ষেত্রটা আমার কোথায় আছে? বিদ্যুৎ ক্ষেত্রটা আমার জেড অক্ষ বরাবর আছে। বাকি রইল কোন অক্ষটা? এক্স অক্ষ। আলো ঠিক বাকি থাকা অক্ষ দিয়ে গমন করবে। তার মানে কি, তিনটা এলিমেন্ট পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে। আরেকটা জিনিস বলি, এই যে এই চুম্বক ক্ষেত্রের মান যেমন পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে, অবস্থানের সাপেক্ষে, তড়িৎ ক্ষেত্রের মানও পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে, অবস্থানের সাপেক্ষে। এই পরিবর্তনশীল মানের মধ্যে সর্বোচ্চ চুম্বক ক্ষেত্রের যে মান সে তৈরি করবে কোনো এক সময় কোনো এক অবস্থানে, সেটাকে আমরা বলি বিস্তার, বি নট, রাইট? বি নট দিয়ে প্রকাশ করি। যে কোনো সময়ের চুম্বক ক্ষেত্রকে বলি বি, আর চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মানকে বলি বি নট। আবার একইভাবে তড়িৎ ক্ষেত্রের মানটাও পরিবর্তনশীল। এক একটা অবস্থানে এক একটা সময় এক এক রকমের তড়িৎ ক্ষেত্রের মান পাওয়া যাবে। যেই অবস্থানে যেই সময়ে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ই নট। তার মানে কি? তার মানে যে কোনো অবস্থানের জন্য তুমি এর যদি মান বের করো, তড়িৎ ক্ষেত্রের মান বের করো, সেটাকে প্রকাশ করবো ই দ্বারা। আর তুমি যদি সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান বের করো, সেটাকে প্রকাশ করবো ই নট দ্বারা। এটা কিন্তু অনেকটা তোমরা পর্যাবৃত্তিক অধ্যায়ে যে পড়েছিলে বিস্তারের মতনই, তাই না? আমরা বিস্তারে ওয়াই ভার্সেস টি গ্রাফ পড়েছিলাম, তখন দেখেছিলাম সর্বোচ্চ যে সরণের মান সেটাকে এই বিস্তার বলি, তখন আমরা এ দিয়ে প্রকাশ করতাম। তো কেন আমি এই কথাগুলো বললাম মিলিয়ে, কারণ একটু খেয়াল করো, আমরা এখন ই আর বি এর গ্রাফ
থেকে ই আর বি এর সমীকরণ লিখব। আর সমীকরণ লেখার ক্ষেত্রে কিন্তু খুব কঠিন কিছু না। এই সমীকরণগুলো, এই যে দেখো বি এর সমীকরণ কি লিখেছি, বি ইকুয়াল টু বি নট সাইন 2π বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, ই ইকুয়াল টু ই নট সাইন 2π বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। আমি এই জিনিসগুলো পড়ার সাথে সাথে তোমাদের কি একটা জিনিস মনে হয়েছে, তোমাদের শিখে আসা একটা সমীকরণের কথা মনে পড়ছে না? তোমরা তরঙ্গ চ্যাপ্টারে শিখে এসেছিলে, তো আমি যদি লিখে দেখাই তোমাদের ওই কোন সমীকরণের কথাটা আমরা বলছি, সেটা হচ্ছে y ইকুয়াল টু a সাইন 2π বাই ল্যামডা সিটি বা ভিটি মাইনাস এক্স। দেখো এই সমীকরণটা আমরা শিখে এসেছিলাম কোথায়? আমরা তরঙ্গ অধ্যায়ে এই সমীকরণটা শিখে এসেছিলাম। এই সমীকরণটাকে কি বলতাম আমরা বলতাম পর্যাবৃত্তি, আমরা কি বলতাম এই সমীকরণটাকে? আমরা এটাকে বলতাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তাই না? তো অগ্রগামী তরঙ্গের সমীকরণ ছিল এটা। এখানে আমরা কি ইনপুট দিতে পারতাম? এখানে আমরা টি ইনপুট দিতে পারতাম, এক্স ইনপুট দিতে পারতাম। আমরা এক একটা সময়ের জন্য, এক একটা এক্সের জন্য, এক্স মানে কি অবস্থান বোঝাচ্ছে, উৎস থেকে দূরত্ব। তো এইটা যদি সোর্স হয় তাহলে এখান থেকে 2 মিটার ডানে যাওয়া মানে এক্স ইকুয়াল টু 2, এখান থেকে 10 মিটার ডানে যাওয়া মানে এক্স ইকুয়াল টু 10। তার মানে এক একটা মুহূর্ত টি এর মান বসালে, আবার এক একটা দূরত্বে তুমি কিন্তু চাইলেই ওয়াই কত সেটা বের করে ফেলতে পারতে, তাই না? তরঙ্গ অধ্যায়ে যে এক একটা দূরত্ব এক একটা সময় পরে এক একটা দূরত্ব দূরে আমার সাম্যাবস্থান থেকে কোনো কণা কতটুকু সরে আছে সেটা কিন্তু আমরা ওয়াই হিসেবে পেয়ে যেতাম। তরঙ্গ চ্যাপ্টারে আমরা এগুলো সব পড়ে এসেছি। এই ক্ষেত্রেও দেখো সেম টু সেম ভাবেই এই সমীকরণগুলো লেখা হয়েছে। এখানে কি লেখা? বি ইকুয়াল টু বি নট সাইন 2π বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এইখানেও আমি যে বলছিলাম যে চুম্বক ক্ষেত্রের মানটা এক একটা মুহূর্তে এক একটা অবস্থানে এক এক রকম, তো এটা তুমি কিভাবে পাবে? তোমাকে যদি বলা হয় এই পয়েন্টটাতে তোমাকে যদি বলা হয় 4 সেকেন্ড পরে, উৎস থেকে আলোক তৈরি হওয়ার 4 সেকেন্ড পরে এই পয়েন্টটাতে চুম্বক ক্ষেত্রের মান কত, তুমি কিভাবে বের করবে? তোমার উপায় হচ্ছে এই সমীকরণে মান বসানো। আমি যেই সময়ের কথা বলেছি সেই 4 সেকেন্ড যদি হয় তাহলে 4 সেকেন্ড এখানে বসাবে। আর এই পয়েন্টে যেহেতু বলেছি, এই পয়েন্টটা এটা যদি উৎস হয়ে থাকে, উৎস থেকে একটা সুনির্দিষ্ট পরিমাণ দূরত্ব, এই দূরত্বটা তুমি এক্সে বসাবে। তাহলে তুমি টি এর জায়গায় বসালে সময়টা, আর এক্সের জায়গায় বসালে দূরত্বটা। আর সি কি? এইখানে ছিল ভি ছিল তরঙ্গের বেগ, আর এইখানে সি লিখেছি। কেন সি লিখেছি? কারণ এইখানে আমার তরঙ্গটাকে আলো, আর আলোর বেগ আমরা কি দিয়ে প্রকাশ করি? সি দিয়ে প্রকাশ করি, যেটার ভ্যালু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই অংশটা পুরোটাই আমরা জেনে যাচ্ছি না? হ্যাঁ, পুরোটাই আমরা জেনে যাচ্ছি। আর ল্যামডা এটা কিসের ওপর নির্ভর করে এটাও কিন্তু তোমরা জানো। তোমরা রসায়নে প্রথম পত্রের 2য় অধ্যায়ে তাড়িৎচুম্বক বর্ণালী পড়েছ না? তো সেখানে দেখেছো না এক এক রঙের আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্যের এক একটা মান হয়। তো তোমরা যেই রেটা নিয়ে কাজ করছি, মানে যেই রেটার জন্য ধরো প্রশ্নটা করা হয়েছে, সেই রেটা যদি লাল রে হয় অথবা বেগুনি হয় অথবা হলুদ হয়, তাহলে তাদের জন্য কিন্তু এক একটা ল্যামডার মান আছে, তাই না? তার মানে তোমাকে রে এর নাম বলে দিলেও কিন্তু, কি কালারের রে সেটা বলে দিলেও কিন্তু তুমি ল্যামডাটা বসাতে পারবে। তাহলে দেখো তোমরা এই পুরো অংশটা জেনে যাচ্ছ। আর তুমি যদি কোনোভাবে জানো, সাধারণত এগুলো প্রশ্ন দেওয়া থাকবে যে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র কত তৈরি হয়, সর্বোচ্চ চুম্বক ক্ষেত্রের মানটা মানে বি নটটা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি বি ক্যালকুলেট করে ফেলতে পারবে, কারণ তুমি এই পুরো রাশিমালাটার সব কিছুই জানবে। তো এই ইকুয়েশনটাতে সাধারণত চলক কে আমার টি আর এক্স। বি নট সাধারণত আলোক সঞ্চালনের পথে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মানটা ধ্রুবকই থাকে। ল্যামডা এটা ডিপেন্ড করে আলোর বর্ণের ওপরে, সেটাও ধ্রুবকই থাকে। সি আলোর বেগ, এটাও সুনির্দিষ্ট মাধ্যমের জন্য ধ্রুবকই থাকে। তার মানে টি আর এক্স এক একটা মুহূর্ত এক একটা দূরত্বে তোমাকে বিভিন্ন চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলে তুমি কিন্তু এই সমীকরণটা ব্যবহার করে ইজিলি বের করে ফেলতে পারো। একই কথা কিন্তু তড়িৎ ক্ষেত্রের বেলাতেও, কারণ তড়িৎ ক্ষেত্রের মানটাও কিন্তু সময়ের সাথে সাথে অবস্থানের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এক একটা সময়ে এক একটা অবস্থানে ই এর এক একটা মান, তাই না? তো তোমাকে যদি বলি 4 সেকেন্ড পরে আলোক তৈরি হওয়ার, আলোক উৎস জ্বেলে দেওয়ার 4 সেকেন্ড পরে এই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রের মান কত, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান যদি হয়ে থাকে, যেখানে তড়িৎ ক্ষেত্র কালো কালার এটা দিয়ে বোঝানো হচ্ছে, এই মানটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে, তাহলে তুমি এই সমীকরণে চলে আসবে। টি এর জায়গায় 4 সেকেন্ড বসাবে, যেই পয়েন্টে জানতে চাওয়া হয়েছে সেই পয়েন্টের উৎস থেকে দূরত্ব, মানে এই দূরত্বটা যেটা, এই দূরত্বটা তুমি এক্সের জায়গায় বসাবে।
ল্যামডা হচ্ছে যেই বর্ণের আলো সেই বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বসাবে, আর সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান অর্থাৎ এই ভ্যালুটা তোমাকে বলে দেওয়া থাকতে হবে ম্যাথটা করার জন্য, তো বলে দিলে তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। তাহলে এই সমীকরণগুলো অবশ্যই তোমরা একটু খাতায় লিখে রাখো। আমি একটু পরিচয়গুলো মুখে বলছি, এগুলো একটু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো। এখানে বি এর পরিচয় কি? বি এর পরিচয় হচ্ছে টি সময় পরে উৎস থেকে এক্স দূরত্বে বিন্দুতে, টি সময় পরে উৎস থেকে এক্স দূরত্বের বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। বি নট সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। ল্যামডা যে আলোক তরঙ্গ তার তরঙ্গ দৈর্ঘ্য। সি আলোর বেগ, যেটা কিনা শূন্য মাধ্যমের বেলায় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। টি চলক যে সময়টা, মানে যেই সময় পরে জানতে চাবে সেই সময়টা। এক্স যত দূরত্বের বিন্দুতে, মানে উৎস থেকে যত দূরত্বের বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রের মান জানতে চাবে সেই দূরত্বের মানটা। তো একইভাবে এইটারও কিন্তু পরিচয় আমরা বলতে পারি, তাই না? ই এর পরিচয় কি হবে? ই এর পরিচয় হবে আলোক তরঙ্গটির একটা সুনির্দিষ্ট টি সময় পরে একটা সুনির্দিষ্ট এক্স দূরত্বে থাকা কোনো বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান। এটা হচ্ছে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, আর এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। আর সি তো আলোর বেগ, টি হচ্ছে যে কোনো সময়, মানে যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আর এক্স হচ্ছে যে কোনো বিন্দু, যেই উৎস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব। তো আমরা এইভাবে কিন্তু আসলে এক একটা মুহূর্তে এক একটা দূরত্বে বি আর ই এর মান বের করে ফেলতে পারি। তো আমরা বেসিক্যালি এই সম্পর্কগুলো মুখস্থ রাখবো, আর এই সম্পর্কগুলো থেকে সরাসরি ম্যাথ খুব কমই আসে। তবে এই সম্পর্ক দুইটার, মানে ই আর বি এর মধ্যে একটা সম্পর্কসূচক সূত্র আছে, সেটা থেকে আমাদের প্রশ্ন আসে। তো ওই সম্পর্কসূচক সূত্রটা আমরা একটু পড়ি। তাড়িৎচুম্বক তরঙ্গগুলোর ক্ষেত্রে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা থিওরি দিয়েছিল। সেই থিওরি থেকে যে ফলাফলটা আমাদের বইগুলোতে সরাসরি উল্লেখ করা আছে, এই ফলাফলটাই আমরা পড়ব। তো থিওরিটা আমাদের ফুললি লাগবে না, আমাদের জাস্ট থিওরি থেকে যেই রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা লাগবে। তো সে কি বলেছে এই থিওরির রেজাল্টে? সেটা হচ্ছে যে কোনো সময় তাড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। মানে একটু আগে আমরা যে কাজটা করলাম, একটু আগে যেমন তোমাকে এক একটা টি বলে দিলে, এক একটা এক্স বলে দিলে তুমি ই বের করতে পারতে, এক একটা টি বলে দিলে, এক একটা এক্স বলে দিলে তুমি বি বের করতে পারতে। এখন আমরা এমন একটা সম্পর্ক যাচ্ছি যেন কোনো একটা মুহূর্তের, ধরো এই মুহূর্তটার তোমাকে ই এর মান দেওয়া আছে, মানে এই মানটা দেওয়া আছে, এই মুহূর্তটার বি এর মান, মানে এই মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তার মানে ই এর মান জানা থাকলে বি এর মান জানার একটা সূত্র বিজ্ঞানী ম্যাক্সওয়েল দাঁড় করিয়েছে। সেই সূত্রটা হচ্ছে এরকম, অনেক সোজা একটা সূত্র। সেটা হচ্ছে কি, E/B = C। এটা কোনো ডিরাইভেশন আমাদের বইগুলোতে নেই, কারিকুলামে নাই, এটা আমরা সরাসরি মুখস্থ রাখবো। এটা হচ্ছে আমাদের একটা থিওরির ফলাফল। তো E/B = C, দেখো সম্পর্কটা থেকে কিন্তু তুমি যে কোনো মুহূর্তের ই এর মান যদি জেনে রাখো, তাহলে ওই মুহূর্তের বি এর মান কিন্তু তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে, তাই না? কারণ ই এর মান তোমাকে যত নিউটন পার কুলম বা যত ভোল্ট পার মিটার, বলে রাখি এর দুইটা একক হয়, নিউটন পার কুলম্বও হয়, ভোল্ট পার মিটারও হয়। সো তোমাকে যে কোনো একটা মুহূর্তের ই এর বললো 10 নিউটন পার কুলম, আর ওই মুহূর্তটায় ওই পয়েন্টে তোমার বি এর মান জানতে চাওয়া হয়েছে, তাহলে তুমি কিন্তু এখানে 10 বসিয়ে, এখানে 3 × 10⁸ বসিয়ে তুমি কিন্তু বিটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবে। এগুলো সাধারণত এমসিকিউতে আসে, এই ছোটোখাটো ম্যাথগুলো। আচ্ছা, এই সম্পর্কটা থেকেও আরেকটা সম্পর্ক দাঁড় করানো যায়, কীভাবে একটু বলি। E = কি শিখেছি আমরা আগের স্লাইডে? E = E0 sin 2π/λ CT-x। B = কি শিখেছি? B = B0 sin 2π/λ CT-x। একটু খেয়াল করে দেখো, E0 আর B0 এর পরে যে অংশটা, এটা কি ওপরে নিচে একই না? মানে ই এর সূত্র ভাঙিয়ে যদি এখানে বসাও, বি এর সূত্র ভাঙিয়ে এখানে বসাও, তাহলে কিন্তু তোমার sin 2π/λ CT-x sin 2π/λ CT-x কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে যায়, কি থাকবে? এই জিনিসটা থাকবে, তাই না? E0/B0, তাই না? বাকি অংশটা যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা এইটা লিখতে পারি। এই সম্পর্ক আর এই সম্পর্কের মধ্যে আসলে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, একটা হচ্ছে সর্বোচ্চ মান অর্থাৎ বিস্তার নিয়ে আলোচনা করে, আরেকটা হচ্ছে যে কোনো মান নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে যে কোনো মুহূর্তে ই এর মান, ভি হচ্ছে ওই মুহূর্তটাই বি এর মান, এটা সর্বোচ্চ হতেও পারে নাও হতে পারে। আর এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে আমাদের
সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের কত মান তৈরি করে আলো সঞ্চালনের পথে, আর এটা হচ্ছে সর্বোচ্চ চুম্বক ক্ষেত্রের কত মান তৈরি করে আলো সঞ্চালনের পথে। সি এর মান উভয় ক্ষেত্রে একই, 3 × 10⁸। যদি বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি ই নট জানলে বি নট বের করতে পারবে, বি নট জানলে ই নট বের করতে পারবে, আবার যে কোনো মুহূর্তের ই জানলে বি বের করতে পারবে ওই মুহূর্তের, আবার যে কোনো মুহূর্তের বি জানলে ই বের করতে পারবে সেই মুহূর্তে। তো চলো আমরা এই সম্পর্কটা কাজে লাগিয়ে একটা ছোট ম্যাথ করে ফেলি। তো আমাদের এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ 15 মেগাহার্টজ কম্পাঙ্ক সহ মুক্ত স্থানে এক্স অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। তো এখানে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে এফ দেওয়া আছে। যদিও আমরা এফ নিয়ে কিছু শিখিনি, তাও আমাদের সবারই কিন্তু একটা কমন জিনিস জানা থাকা উচিত, সেটা হচ্ছে এটা 9-10-এ আমরা পড়েছি, এরকম একটা সূত্র পড়ে এসেছিলাম, রাইট? আমি একটু লিখে দেখাই। এরকম একটা সূত্র তোমরা পড়ে এসেছি না, ভি = এফ ল্যামডা। তো এইখানে সাধারণত তোমাদের এফটা মাঝে মাঝে ইউজ হতে পারে। তো ভি = এফ ল্যামডা এটা তো ছিল যে কোনো তরঙ্গের বেলায়। আলোক তরঙ্গের বেলায় আমরা কি লিখতে পারি, আলোক তরঙ্গের বেলায় আমরা এই জিনিসটা লিখতে পারি, সি = এফ ল্যামডা। তো আমাদের সূত্রে ধরো কোনো সময় এফ দেওয়া থাকলে ল্যামডা দরকার পড়লে আমরা এই সম্পর্কটা কাজে লাগিয়ে কিন্তু এফ থেকে ল্যামডা বের করে ফেলতে পারবো, তাই না? কারণ সি এর মান তো মুখস্থ, 3 × 10⁸, এফ দেওয়া থাকলে ল্যামডা বের করা যাবে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি আমাদের ম্যাথটাতে। কি বাকিটুকু কি বলেছে আমাদের ম্যাথটাতে, বলেছে কোনো নির্দিষ্ট বিন্দুতে এর চুম্বক ক্ষেত্র বি ভেক্টর = 10 কে ক্যাপ। মানে কি, মানে এটা জেড অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র রয়েছে, জেড অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে। তো এটার একক দেওয়া আছে আবার কি, টেসলা একক, মানে এসআই এককে দেওয়া আছে। সাধারণত এসআই এককই দেওয়া থাকে। টেসলা হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের মান এবং দিক নির্ণয় করো। তো ই ভেক্টরের মানও বের করতে বলেছে, আবার দিকও বের করতে বলেছে। তো এটা কিন্তু খুবই সিম্পল ম্যাথ, তেমন কঠিন কিছু না। তো আমরা এখানে কি কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি বি ভেক্টরের ভ্যালু, তাই না? ভ্যালু মানে ভেক্টর রূপটাই পাচ্ছি যে সে জেড অক্ষ বরাবর রয়েছে, আর পাচ্ছি তার ভ্যালু হচ্ছে 10, আর তো কিছু নাই। তো আমরা জানি যে কোনো মুহূর্তের ই এর ভ্যালু ডিভাইড বাই ওই মুহূর্তের বি এর ভ্যালু = এই অনুপাত হচ্ছে সি, রাইট? তো আমরা ই বের করতে চাই, তাই না? তো ই যদি বের করতে চাই লিখতে পারি ইজিলি ই = বিসি। আচ্ছা, তো এবার বি এর জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই, বি এর ভ্যালু 10 বসিয়ে দিলাম, আর সি 3 × 10⁸ বসিয়ে দিলাম, তাহলে আমরা জানি এই অংশটা গুণ করলে এসআই এককে আমার ই এর ভ্যালুটা আসবে। ই এর এসআই একক হতে পারে নিউটন পার কুলম্ব, ই এর এসআই একক হতে পারে ভোল্ট পার মিটার। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই ব্যবহার করতে পারো। তো আমরা যদি হিসাব করি তাহলে এখানে পাচ্ছি কত, 3 × 10⁹ ভোল্ট পার মিটার এককে, রাইট? আচ্ছা, তো আমরা কিন্তু এই প্রশ্নটার একটা পার্ট সলভ করেছি, তাই না? আমরা ই ভেক্টরটার ভ্যালু বের করেছি। আমার আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি, ই ভেক্টরটার দিক কোন দিক আছে সেটা বের করতে হবে। তো আমরা জানি কি ই বি আর সি পরস্পরের উপর লম্বভাবে থাকবে। তো যদি পরস্পরের উপর লম্বভাবে থাকে, তো আমার দেখো এই ক্ষেত্রে যে আলোক তরঙ্গটা মানে তড়িৎচুম্বক তরঙ্গ, এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে। চুম্বক ক্ষেত্রটা কোন অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে। তাহলে বাকি রইল কোন অক্ষ, ওয়াই অক্ষ। তার মানে বলা যাচ্ছে কি ই ভেক্টরটা আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। কারণ আমরা যদি দেখি আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর হচ্ছে আলোক সঞ্চালনের দিকটা। আমার জেড অক্ষ বরাবর কি, জেড অক্ষ বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকটা। তার মানে আমার আরেকটা যে অক্ষ, দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর থাকবে আসলে কি তড়িৎ ক্ষেত্রটা। তার মানে তোমাকে যদি ভেক্টর রূপেও লিখতে বলতো, আমাদের কিন্তু প্রশ্ন এখানেই শেষ, উত্তরও এখানেই শেষ। সো তোমাকে যদি ই ভেক্টরের মান আর দিক বের করতে বলে তাহলে তুমি এভাবে লিখে রাখবে, মান আর দিক আলাদা করে। তোমাকে যদি বলতো ই ভেক্টর = হোয়াট, এভাবে থাকতো, তাহলে তুমি কি লিখতে? তাহলে তুমি লিখতে ই ভেক্টর = 3 × 10⁹ জে ক্যাপ, তাই না? কারণ ওয়াই অক্ষ বরাবর যেহেতু, তাই তোমরা জে ক্যাপ লিখতে। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি পড়লাম কি ই আর বি এর সম্পর্ক। পরের ক্লাসে বেসিক্যালি আমরা এই তরঙ্গ মুখ থেকে আমাদের আলোচনা শুরু করব। তো পরের ক্লাসের এই আলোচনাগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাইকে সাথে পাবো। ধন্যবাদ।